মাথা ব্যথা হলে সাধারণত এটিকে আমরা সাধারণ সমস্যা বলে আমরা অবহেলা করে থাকি বা একেবারে কিন্তু আমরা গুরুত্ব দিই না। কিন্তু সব ধরনের মাথা ব্যথা কি আসলে স্বাভাবিক, নাকি কখনো কখনো এটি মস্তিষ্কের গুরুতর বা বড় কোনো সমস্যার পূর্বাভাস হতে পারে? আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে মাথা ব্যথার কোন লক্ষণগুলো হলে আমাদের সতর্ক হওয়া উচিত এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাথা ব্যথা কখন সাধারণ, কখন মস্তিষ্কের বিপদ সংকেত। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সৌমিত্র সরকার, নিউরো ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই একটা সাধারণ প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, সেটা হচ্ছে মাথা ব্যথা আসলে কতটা সাধারণ একটা সমস্যা? আসলে মাথা ব্যথা আসলেই একটি সাধারণ কারণ হচ্ছে একটা মানুষ তার জীবনে কখনো মাথা ব্যথা হয়নি এরকম পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। তাহলে মাথা ব্যথার সাধারণটা যখন মানুষ মনে করে যে না আমার এটা সবসময় হচ্ছে, আমার কোনো চিন্তা করতে হবে না, সেখানেই সমস্যাটা। কারণ মাথা ব্যথাটা সাধারণ হলেও মাঝে মাঝে ক্ষেত্রে মানুষ এটা গুরুত্ব দেয় না, তখন কিন্তু এটা অন্য কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট আমরা চিন্তা করি যে এরকম মানুষের সংখ্যা আসলে কেমন হতে পারে, মানে রেশিওটা কেমন, কত সংখ্যক মানুষ সাধারণত এরকম সাধারণ মাথা ব্যথায় ভুগে থাকে? আমি প্রথমেই বললাম যে আসলে মাথা ব্যথা সবারই হতে পারে। সাধারণ মাথা ব্যথা আসলে 90% বা তার উপরেই সাধারণ মাথা ব্যথা, আর 10% হচ্ছে আমরা যেটা বলি সেকেন্ডারি হেডেক, অন্যান্য কোনো রোগের জন্য হয়ে থাকে, স্ট্রাকচারাল হেডেক, সেটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। তার মানে যেটা নিয়ে খুব চিন্তা করতে হবে সেটার সংখ্যা কিন্তু কম, সেটা কিন্তু 10%-এরও কম। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সব মাথা ব্যথা মোটামুটি একই ধরনের বা কারণটা কি একই রকম হতে পারে? না, এটা হচ্ছে ওই যে আমরা যেটা বললাম, আমরা যদি দুই ভাগে ভাগ করি, সাধারণ মাথা ব্যথা যেটা, এটাকে আমরা বলি প্রাইমারি হেডেক। আচ্ছা, এটা 90% বা তার বেশি হয়। এখানে কিন্তু কতগুলো কারণ হয়। খুব সাধারণভাবে আমরা জানি যে এটা হচ্ছে মাইগ্রেন একটা অন্যতম কারণ, আরেকটা হয় টেনশন টাইপ হেডেক, আচ্ছা, আরেকটা হচ্ছে এই দুটার মিক্সড একটা পাওয়া যায় টেনশন হেডেক বলা হয়। টেনশন হেডেক, হ্যাঁ এটাকে টেনশন হেডেক, নামটাই টেনশন, সুতরাং ওই টেনশন রিলেটেড যে হেডেকগুলো হয় এটার নাম গিয়ে টেনশন টাইপ হেডেক বা টেনশন হেডেক। আরেকটা হচ্ছে এই দুটার মিক্সড পাওয়া যায়, একটা কিছু কিছু ক্লাস্টার হেডেক পাওয়া যায়। এগুলো হচ্ছে সাধারণ মাথা ব্যথা। আচ্ছা, যেহেতু আপনি অনেক ধরনের হেডেকের কথা বলছেন, একটু বিস্তারিত জানবো যে কত ধরনের হেডেক হতে পারে। যেমন ক্লাস্টার হেডেকের কথা আপনি বললেন, টেনশন হেডেকের কথা আপনি বলছেন, মাইগ্রেন এক ধরনের ব্যথা, আর কি কি ধরনের আসলে ক্যাটাগরি রয়েছে? আচ্ছা, আমরা যদি সাধারণ মাথা ব্যথাতে থাকি, যেটা 90% বললাম, সেখানে হচ্ছে প্রথমেই আমরা বলি মাইগ্রেন। তো মাইগ্রেনটা কিন্তু মানুষও বুঝতে পারে এটা একদিকে মাথা ব্যথা হয়, মাথার এক সাইডে হয়, মাথাটা ভিতরে দপদপ করে, বলে যে আমাদের মাথার ভিতরে তো ফোড়া হয়ে গেল, এরকম একটা হচ্ছে। সাধারণত অনেকেই মাথা ব্যথা শুরু হওয়ার আগে চোখে কিছু দেখে, বা অনেক সময় কিছু কিছু জিনিসের জন্য তৈরি হয়, অনেক আলো, অনেক বেশি শব্দ, কোলাহল, এর মধ্যে হঠাৎ করে ট্রিগার্ড হয়, মাথা ব্যথাটা শুরু হয়ে যায়, এবং সাথে সাথে দেখা যায় যে মাথা ব্যথার সাথে কিছু বমি হয়। তো এইগুলা হচ্ছে মাইগ্রেন। ইউজুয়ালি আরও অনেক কিছু আছে, তবে সাধারণভাবে যদি বলি একদিকে মাথা ব্যথা, মাথা ব্যথাটা দপদপ করছে এবং চোখের সামনে অনেক আলো দেখছে, সাথে একটু বমি ভাব হচ্ছে বা বমি হচ্ছে, এটাই মাইগ্রেন। আর টেনশন হেডেকটা হচ্ছে এটা মনে হচ্ছে যে মাথার মধ্যে কেউ কিছু কাপড় বা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মানে খুব চাপ দিয়ে একটা মাথা ব্যথা হয়। এটা সাধারণত মাথার দুই দিকে বা পুরো মাথায় হয়, এটা কখনো একদিকে হয় না। এবং দেখা যাচ্ছে যে এগুলা যারা কম ঘুমায় বা ঘুমের ঘাটতি আছে, যারা কাজের অনেক চাপ থাকে, মানসিক চাপ থাকে, অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনে থাকে, তাদেরই এই টেনশন হেডেকটা হয়। আর এই কিছু হেডেক আছে যেটা এই দুটার মিশ্রণ থাকে, অনেক সময় মাইগ্রেন রিলেটেড থাকে, অনেক সময় টেনশন টাইপ হেড। এইটা কিন্তু আমাদের দেশে খুব কমন, যে কমনলি আপনার মাইগ্রেন এবং টেনশন হেডেক দুটো একসাথে হয়। আর ক্লাস্টার হেডেক আরেক ধরনের হেডেক হয়, এটা চোখের পিছনের দিকে হঠাৎ করে একটা ব্যথার হয়, তীব্র আলোতে তার এই মাথা ব্যথার তৈরি হয়। তো এটাও অনেকটা মাইগ্রেন বা অন্যান্য টাইপের ট্রিটমেন্টের মধ্য দিয়ে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, যেহেতু বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের মানুষদের সংখ্যাটা অনেক বেশি, যাদের ক্লাস্টার হেডেক এবং মাইগ্রেনের সমস্যাটা অনেক বেশি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি বা তারা কমপ্লেন করে থাকে, বিশেষ করে টিনেজাররা, যে একটু মাথায় চাপা বোধ করছে বা হালকা ব্যথা বোধ করছে, তাদের ক্ষেত্রে আসলে কি বলা যেতে পারে, কি ধরনের ব্যথা এটা? আসলে কি মেডিকেল সায়েন্সে বা নিউরো
বলা হয়েছে যে বাচ্চাদের মাথা ব্যথাটা কখনোই ইগনোর করা যাবে না, অবহেলা করা যাবে না। কেন বাচ্চারা অনেক সময় এক্সপ্রেস করতে পারে না, অথবা অনেক সময় অভিভাবকরা সেটা বিশ্বাস করতে চায় না আসলেই কি সে পড়াশোনার জন্য ছোটদের কেন মাথা ব্যথা হয়? মাথা ব্যথা হয়। তাহলে কিন্তু বাচ্চাদের মাথা ব্যথাটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে, যেটা আমরা অ্যাডাল্ট বা বয়স্ক মানুষের ক্ষেত্রে যেটা করি না। কারণ হচ্ছে বাচ্চাদের মাথা ব্যথা যখন হয় সেটা কিন্তু অনেক সময় পিছনের দিকে হয়, তখন কিন্তু এটা ওই সেকেন্ডারি হেডেক যেটা বললাম আমরা 10% হেডেক, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য খারাপ কোনো রোগের জন্য হতে পারে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বা টিনেজদের জন্য যদি মাথাটা একটু চাপ চাপ লাগে, কারণ হচ্ছে এই বয়সের বাচ্চারা বিশেষ করে ওরা কম্পিউটার অথবা মোবাইলে অনেক বেশি সময় থাকে, স্ক্রিন টাইমটা অনেক বেশি থাকে, সেই আলোটার জন্য তাদের কিন্তু চোখের মাংসপেশি, মাথার মাংসপেশি একটা স্ট্রেইন হয়, সেখান থেকে মাথা ব্যথাটা হয়। তবে অবশ্যই বাচ্চাদের মাথা ব্যথা গুরুত্ব দিয়ে দেখতে হবে। আচ্ছা, মাথা ব্যথা নিয়ে কিন্তু অনেক ধরনের মিসকনসেপশন বা একটা ভ্রান্ত ধারণা কিন্তু মানুষের মধ্যে কাজ করে থাকে। যাদের তীব্র মাথা ব্যথা হয়ে থাকে সাধারণত মনে করে থাকে তারা যে আমার কি কোনো টিউমার রিলেটেড কোনো সমস্যা হয়েছে কিনা, এটির কি আসলে কোনো যৌক্তিকতা রয়েছে? আচ্ছা, এটা কিন্তু হ্যাঁ, মানুষের এটা খুব ভুলধারণা, মাথা ব্যথা হলো যে এটা আমার মনে হয় মাথায় কোনো ব্রেন টিউমার হয়ে গেল। আসলে না, মাথা ব্যথার ওই যে আমরা বললাম সেকেন্ডারি হেডেক লেস দেন 10%, সেক্ষেত্রে কিন্তু শুধু টিউমার না, সেক্ষেত্রে মাথায় রক্ত নালীর সমস্যার জন্য, তারপরে সাইনাসের সমস্যার জন্য, ইভেন আশেপাশে যে আমাদের দাঁতের ইনফেকশনসের জন্য, অথবা কোনো ইনফেকশনস ব্রেনে ছড়িয়ে গেলে সেখান থেকেও মাথা ব্যথা হয়। তবে ব্রেন টিউমারের মাথা ব্যথাটা টিপিক্যাল কতগুলা সিমটম থাকে যেইটা বলে আমরা বুঝতে পারি, যেমন পরীক্ষা করতে হবে। যেমন মাথা ব্যথাটা তীব্র মাথা ব্যথা ঘুম থেকে ওঠার পরে হয়, কেননা আমরা জানি যে মাথা ব্যথা হলো একটু ঘুমালাম সেটা রিলিভ হয়ে গেল, এটা কিন্তু টেনশন টাইম মাইগ্রেনের ক্ষেত্রে কিন্তু খুব কমন। কিন্তু যে মাথা ব্যথাটা, এই ব্যথাটাও যদি কারোর ক্ষেত্রে রেগুলার বেসিসে হয়ে থাকে তাহলে কি আসলে আমাদের ইগনোর করা উচিত? মানে আমরা ঘুমালাম বা ঘুমের ওষুধ খেয়ে আমরা ঘুমালাম, সেক্ষেত্রে সেটা চলে গেল, কিন্তু এই সমস্যাটা কি কখনো গুরুতর হতে পারে? এটা হচ্ছে যেটা আপনি বললেন, খুব চমৎকার প্রশ্ন, যেটা হচ্ছে সাধারণ মাথা ব্যথাটা হঠাৎ করে যদি তার নেচারটা চেঞ্জ হয়ে যায়, যে নর্মাল মাথা ব্যথাটা দিনের কিছু সময় হয়, বেশি আলো কোলাহল বা একটা গন্ধ, তীব্র গন্ধে মাথা ব্যথা বেড়ে গেল, কিন্তু এইটার নেচারটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, এটা ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, অনেক বেশি বেশি হচ্ছে, ঘুমানোর পরও দেখা যাচ্ছে রেস্ট নিলে পরও মাথা ব্যথা যাচ্ছে না, তখন কিন্তু অবশ্যই পরীক্ষা করতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে মাথা ব্যথা হচ্ছে, পেছনের দিকে তাদের ব্যথাটা বেশি হচ্ছে, পরবর্তীতে দেখা গেল যে তাদের হয়তো প্রেশার বৃদ্ধি পেয়েছে অথবা কমে গেছে। তো সেক্ষেত্রে আসলে একটা মানুষ কিভাবে সেটাকে ডিফারেন্সিয়েট করবে, যেটা আসলে আমার টেনশনের জন্য হয়েছে অথবা প্রেশার বেড়ে যাবার কারণে হয়েছে? অ্যাকচুয়ালি মাথা ব্যথা যেটা টেনশন টাইপ এবং মাইগ্রেন থাকে, এটার কিন্তু নেচারটা আমরা বললাম যে কীরকম বোঝা যায়। কিন্তু যাদের প্রেশার থাকে তাদের কিন্তু সবসময় একটা মাথা ব্যথা, যাদের কন্ট্রোল থাকে না, প্রেশার থাকলেই যে এটা হতে হবে কথা নাই, অনেকেই আছে ওষুধ খায় না ঠিক মতো বা ইরেগুলার মেডিসিন খায়, তাদের কিন্তু প্রেশারটা একটা বাড়তি থাকে। প্রেশার যদি হয়, মাথাটা কিন্তু সবসময়, বিশেষ করে মাথার পিছন দিকটা, ঘাড়ের পিছনটা, পেশিটা, ওখানে টান টান ব্যথা থাকে, এবং মাথাটা অনেকেই বলে যে মাথাটা গরম হচ্ছে, মাথাটাতে বার্নিং হচ্ছে, এগুলো কিন্তু প্রেশারের সাইন। এবং প্রেশার যাদের ফ্লাকচুয়েট করে এদের আরও বেশি হয়। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেশার নর্মাল থাকছে, প্রেশার উঠে যাচ্ছে। আসলে মেইনলি যাদের প্রেশার থাকে তারা আসলে রেগুলার যারা ওষুধ খায়, মেডিসিন খায়, তাহলে কিন্তু এরকম হওয়ার কথা না। যারা আসলে রেগুলার মেডিসিন খায় না তাদের ক্ষেত্রেই প্রেশারটা ফ্লাকচুয়েট করে, এবং তখন এই ধরনের মাথা ব্যথা, বিশেষ করে ঘাড়ের পিছনে, মাথার পিছনে পেশির টানের জন্য এটা হয়, একটা অস্বস্তি একটা হতে থাকে। এই ক্ষেত্রে একটু আপনার কাছে জানবো যে এই যে মাথা ব্যথার এত আপনি ক্যাটাগরি আপনি বললেন, কিছু সাইন সিমটমের কথা বললেন, কখন সাধারণ মাথা ব্যথার ক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে ডাক্তারের পরামর্শ আসলে নেওয়া উচিত? হ্যাঁ, আমরা তাহলে এগুলাকে বলে রেড ফ্ল্যাগ সাইন। কতগুলো সাইন হলে অবশ্যই সেখানে পরীক্ষা করতে হবে। আমরা তো আসলে পেশেন্টের সিমটম বা তার শুনেই আমরা বলে দিই না যে তোমার টিউমার হয়েছে, এইটা হয়েছে, সেটা হয়েছে। আমরা আসলে টিউমার ডায়াগনোসিস বা অন্য কিছু ডায়াগনোস করতে হলে অবশ্যই একটা পরীক্ষা করতে হবে। সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে। আমরা তাহলে কখন করবো? আমরা তো সব পরীক্ষা লাগে না, তাহলে মাথা ব্যথা নিয়ে আসলো, আমরা তাকে ডায়াগনোসিস করলাম, তার সাধারণ মাথা ব্যথা, টেনশন হেডেক অথবা মাইগ্রেন, ক্লাস্টার হেডেক, এসব ক্ষেত্রে কিন্তু আমরা কখনো পরীক্ষা করি না, এবং এই রোগগুলা পরীক্ষা করে কিছু পাওয়া যায় না। এটা সিমটম দেখেই পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হয়। কিন্তু যখনই একটা মাথা ব্যথা তীব্র আকার ধারণ করবে, যেই মাথা ব্যথাটা সে কখনো ওই এক্সপিরিয়েন্স তার হয়নি,
এই ধরনের মাথা ব্যথা সে জীবনে কোনোদিন এরকম হয়নি, এত তীব্র ব্যথা। অনেক সময় এটা অনেকে তুলনা করে থান্ডার ক্ল্যাম্প সাইড, মানে লাইক বজ্রপাতের মতো, মাথায় যেন বজ্রপাত পড়লো, এত তীব্র ব্যথা হলো। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সাবারেকনাইড হিমোরেজ হতে পারে। মাথা ব্যথাটা ওই যে বললাম সকালে ঘুম থেকে ওঠার পরে হলো, রেস্ট নিলেও যাচ্ছে না, সাথে বমি হচ্ছে, পরীক্ষা করতে হবে। মাথা ব্যথা সাথে জ্বর আছে, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, মেনিনজাইটিস হতে পারে, পরীক্ষা করতে হবে। 50 বছরের পরে হঠাৎ করে ব্যথা হলো, মাথা ব্যথা হলো, পরীক্ষা করতে হবে। তাহলে আবার ওই যে মাথা ব্যথার নেচারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, পরীক্ষা করতে হবে। এইগুলো দেখলে আমরা বলি যে অবশ্যই পরীক্ষা করা দরকার আছে। আচ্ছা, সাধারণত তো আমরা যেটা করে থাকি যখন মাথা ব্যথা হয় তখন আমরা একটা পেইন কিলার খেয়ে ফেলি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি, মাথা ব্যথা হলে তো যে সবাই এটা আসলে ডাক্তারের কাছে যায় না, সবাই একটা প্যারাসিটামল খেয়ে নিল বা কিনলো, কিন্তু অনেক সময় এই কন্টিনিউয়াস খেতে খেতে আবার এটাকে আমরা বলি ওভার অ্যাকশন হয়ে যায়, মানে মেডিসিনের ওভার ডোজ হয়ে মাথা ব্যথাটা ফেরত আসে, রিবাউন্ড হয়ে আসে। তাহলে এই ওভার ইউজ অফ দ্য আমরা পেইন কিলার যেটা বলছি, সেটা কিন্তু হলে কিন্তু আমার মাথা ব্যথা হয়ে যায়। কারণ হচ্ছে আপনাকে তো স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হবে। মাইগ্রেনে শুধু প্যারাসিটামল খেলে তো মাইগ্রেন যাবে না, মাইগ্রেনের জন্য স্পেসিফিক মেডিসিন আছে যেটা ট্রিটমেন্ট করতে হবে। টেনশন টাইপ হেডেক, আপনি প্যারাসিটামল খেলেন বা একটা ব্যথার ওষুধ খেলেন, তাহলে ব্যথাটা উপশম হলো, কিন্তু আপনার যে কারণে হচ্ছে সেটা তো হচ্ছে না। তাহলে টেনশনের টাইপে হেডেকে যদি লাইফস্টাইল মডিফাই না করা হয়, তার অন্যান্য যে টেনশনস, অ্যাংজাইটি ঠিক না করা হয়, ঘুমটা ঠিক মতো, তাহলে তো এই ব্যথা যাবে না। তো সেই জন্য শুধু ব্যথার ওষুধ যদি খেয়ে যাওয়া হয়, সাময়িক একটু উন্নতি পেলেও আলটিমেটলি লং টার্ম ক্ষেত্রে এটা কাজে আসবে না। তার মানে শুধুমাত্র ঔষধ একমাত্র ট্রিটমেন্ট নয়, আপনি বলছিলেন যে এটার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ। আমরা মাথা ব্যথা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন যে কোন কোন উপসর্গ যখন অতিরিক্ত হয়ে যায় বা যখন দেখা যায় যে পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে বা খিচুড়ির মতো হচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, এই ধরনের সাইন সিমটমও কিন্তু অনেক ক্ষেত্রে থাকে, এক্ষেত্রে কি হসপিটালে ভর্তি হওয়া উচিত? এটা মাস্ট। আপনি যে প্রথম বললেন, প্রথম সিমটমই হচ্ছে যে মাথা ব্যথার সাথে যদি খিঁচুনি হয়, তাহলে কিন্তু হসপিটালাইজড, মানে ভর্তি করতেই হবে। না, মাথা ব্যথার সাথে যদি একদিক একটু অবশ হয়ে যায়, মুখটা ঝুলে যায়, কথা জড়িয়ে যায়, তাহলে এটা বুঝতে হবে যে মাথা ব্যথা এটা স্ট্রোকের সাথে সম্পর্ক। স্ট্রোকে যে রক্তক্ষরণটা হয়, সেখান থেকে কিন্তু মাথা ব্যথা হয়। কিন্তু এই সিমটমটার কথা কিন্তু অনেক ইয়াং জেনারেশন যারা রয়েছে তারাও কিন্তু বলে থাকে যে হেডেক হচ্ছে এবং কোন একটা পাশ, হয়তো ডান পাশ বা পাশ হয়তো তার অবশ লাগছে, একটু উইক লাগছে, এই কমপ্লেইনগুলো কিন্তু তারা নর্মালি করে থাকেন। মানে আসলে ইয়াংদের ক্ষেত্রে যদি একদিকে অবশ হয়ে যায়, তাহলে তো অবশ্যই এটা বয়স্ক মানুষের মতো যারা আছে স্ট্রোকের যেটা, এটা কিন্তু হওয়ার খুব সম্ভাবনা থাকে। কিন্তু আবার হয় কি, ইন্টারমিডিয়েন্ট থাকে। অনেকের আছে দেখাচ্ছেন বলছে হাত অবশ লাগছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। স্ট্রোক হলে তো সাথে সাথে এগুলো মানে মানে এরকমভাবে ফ্লাকচুয়েটিং হবে না। হ্যাঁ, কিছু সময়ের জন্য হলো, ঠিক হয়ে গেলে ঠিক হয়ে গেল। আবার যাদের স্ট্রোকটা কমপ্লিট স্ট্রোক হয়ে যায়, সেক্ষেত্রে তো এটা পারসিস্ট করে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি হসপিটালাইজ করতে হবে এবং ট্রিটমেন্টটা খুব দ্রুত নিতে হবে। স্ট্রোকের ট্রিটমেন্ট কিন্তু অন্য ট্রিটমেন্ট থেকে আলাদা, এটা খুব দ্রুত ট্রিটমেন্ট নিতে হবে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মানুষ কিন্তু অনেক সময় মাথা ব্যথা হলে একটু কনফিউজ থাকে যে আমি কি আসলে মেডিসিনের ডক্টরের কাছে যাব নাকি আসলে নিউরোলজিস্টের কাছে যাব। কেননা মানুষ মনে করে থাকে যে নিউরোলজিস্টের কাছে যদি যাওয়া হয় আমার তো অত গুরুতর কোনো সমস্যা নয়। এক্ষেত্রে আসলে আপনার সাজেশন কি? না, ডেফিনেটলি, মানে আমাদের দেশে আসলে রেফারেল সিস্টেমটা ওরকম ডেভেলপ করেনি, তো এই জন্য দেখা যাচ্ছে যে একজন মাথা ব্যথা নিয়ে একজন নিউরোসার্জনের কাছে চলে আসলো। আসলে যে এটা তো অন্যান্য দেশে এরকম কখনো হয় না, আমাদের দেশেই হয়। অবশ্যই মাথা ব্যথা হলো প্রাইমারি যে কনসালটেন্ট আছে বা মেডিসিনের ডক্টর আছে, সেই দেখবে। সেই দেখে যদি মনে করে যে না, এটা রেফার করতে হবে নিউরোলজিস্টের কাছে বা নিউরোসার্জনের কাছে, তখনই আসা উচিত। কিন্তু প্রথমেই মাথা ব্যথা হলো, আপনি প্রথমেই নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের কাছে কেন আসবেন? এটা তো রেফারেল হতে পারে। সাধারণ মাথা ব্যথা হবে, এটা তো ওনারাই ট্রিটমেন্ট করতে পারবে। আচ্ছা, যেহেতু আপনি রেফার করার বিষয়টা আপনি নিয়ে আসছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কঠিন একটা বাস্তবতা যে রেফার করার সিস্টেমটা একেবারেই নাই, রেফারেল সিস্টেমটা আমাদের খুবই পুয়ার। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা যেটি রয়েছে, সেখানে আমরা যদি বলি যে প্রাইমারি হেলথ কেয়ার, সেখান থেকে কিন্তু রেফারেল সিস্টেমটা খুবই পুয়ার।
হ্যাঁ, এটা তো আসলে অনেক আগে থেকেই এটা সমস্যা, আমাদের এখানে সবাই বলছে এটা ডেভেলপ করা দরকার, এবং বর্তমান সরকার কিন্তু এখন এটার উপরে খুব গুরুত্ব কাজ দিচ্ছে, করছে। এবং ইদানিং আমি দেখলাম যে ওনারা খুব গুরুত্ব দিচ্ছে, রেফারেল সিস্টেম হতেই হবে বাইরের দেশের মতো। এটা বাইরের দেশের না, এটা আপনি চিন্তা করেন যে আপনি একজন স্পেশালিস্ট, উনি ধরেন নিউরোসার্জন, আমার কাছে একটা সাধারণ মাথা ব্যথা নিয়ে আসলো, তাহলে সেটা তো আমার কাছে এইভাবে আসার কথা না। তার আগেই তো ট্রিটমেন্টটা শেষ হয়ে যাবে। যদি তার এমআরআই সিটি স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সে নিউরোলজির কাছে যাবে, তার যদি অপারেশনের দরকার পড়ে তাহলে নিউরোসার্জনের কাছে আসবে, তাহলে ধাপে 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 আসবে, এবং এটাই সব দেশে হয়ে থাকে একটা ডেভেলপড কান্ট্রিতে। আমাদের ক্ষেত্রেও তো এখনও হয়নি, তবে হওয়া উচিত। অর্থাৎ অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আসলে সেক্ষেত্রে শহর কেন্দ্রিক হতে পারে। একটু জানবো যে যাদের আসলে সাইনাসের প্রবলেম রয়েছে তারাও কিন্তু তীব্র মাথা ব্যথার কথা বলে থাকে, বা তারাও কিন্তু কমপ্লেন করে থাকে যে মাথা ব্যথাগুলো মুখের পাশে একটু চাপা চাপা ব্যথার মতো লাগছে, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন হয়ে থাকে? আমি যা বললাম যে মাথা ব্যথার মধ্যে কিন্তু আশেপাশের এগুলোর মধ্যে সাইনোসাইটিস একটা খুব ইম্পর্টেন্ট। ইভেন চোখে যাদের সমস্যা থাকে, আই মাসল স্ট্রেইন হয়, চোখের দৃষ্টিতে যাদের সমস্যা থাকে তাদেরও কিন্তু মাথা ব্যথা হয়। ইভেন দাঁতের ইনফেকশনের জন্য মাথা ব্যথা হয়, কানের ইনফেকশনসের জন্য মাথা ব্যথা হয়। তবে সাইনাসের ইনফেকশনটা খুব কমন হয়। সেক্ষেত্রে কিন্তু মাথা ব্যথাটা যেই জায়গাটাতে হয় এবং পেশেন্টটা জানে যে ওখানে চাপ দিলে মাথার সামনে থেকে ব্যথা হচ্ছে, ওখানে প্রেস করলে ব্যথা হয়, কানের উপরের এই অংশটা প্রেস করলে ব্যথা হয়। সাইনাসের যে অংশটা সাইনোসাইটিস, যেটা ওখানে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, তো ওই ইনফেকশনের জন্য ওই লোকাল একটা পেইন হয়। তো এই সাইনাসের ব্যথাগুলোর সাথে কিন্তু ওই যে মাথা ব্যথা সাথে যে বমিটা হয়, খিচুনি হয়, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। সাইনাসের ব্যথা অলওয়েজ দেখা যাচ্ছে যে তার হয়তো তার সর্দি অনেক দিন আছে, তার একটু অ্যালার্জিক সমস্যা আছে, নাক বন্ধ থাকে, এবং দেখা যাচ্ছে যে সর্দি আসে, সেই সাথে মাথার সামনের দিকে মাথা ব্যথা হয়, এবং মাথার সামনের দিকে যখন চাপ দেওয়া হয় তখন ব্যথাটা বাড়ে, এবং সাথে একটু জ্বর জ্বর থাকে, অনেক সময় জ্বর থাকে, জ্বর জ্বর গায়ে থাকে। এগুলো কিন্তু সাইনোসাইটিসের মানে ফিচার্সগুলো আসে। এগুলোর ক্ষেত্রে কিন্তু নর্মাল অ্যান্টিবায়োটিক্স, ইভেন ইএনটি স্পেশালিস্টরা এগুলো ভালো ট্রিটমেন্ট করে থাকে। আচ্ছা, এদের ক্ষেত্রে কি যাদের সাইনাসের প্রবলেমের কথা আপনি বলছিলেন, তাদের কি আসলে সবসময় ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়, নাকি একটা সার্টেন টাইমের জন্য, যেমনটা আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিক নিতে হয়, অথবা ইএনটি ডক্টর যারা তারা ডিল করে থাকেন? আসলে কি সাইনোসাইটিসটা টোটালি ইএনটি সার্জনসরা বা মেডিসিন ডক্টররা ট্রিটমেন্ট করে থাকে। তবে এটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিকগুলা কোর্স করা হয়, অনেক সময় ক্ষেত্রে কিছু ওদের অপারেশন আছে এটা করে। তবে একটা ইম্পর্টেন্ট, দীর্ঘদিন যাদের সাইনোসাইটিস থাকে এবং ট্রিটমেন্ট যারা নেয় না, এই সাইনোসাইটিস থেকে এইখানে ইনফেকশন থেকে ব্রেইনে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, এবং ব্রেইনে ইনফেকশন গেলে কিন্তু খুব ডেঞ্জারাস। এটা ব্রেইন অ্যাবসেস হয়ে যায়, অনেক সময় মেনিনজাইটিস এনকেফালাইটিস হয়ে যায়। তো সেই পর্যায়ে যাতে না যায় তার আগেই কিন্তু সাইনোসাইটিসের ট্রিটমেন্টটা করতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে অতিরিক্ত যদি ওষুধ খাওয়া হয় মাথা ব্যথার জন্য, অর্থাৎ পেইন কিলারের কথা বলছি, সেক্ষেত্রে সেই প্রবলেমগুলো নতুন করে আরেকটা প্রবলেম তৈরি করতে পারে। সেটার ক্ষেত্রে জটিলতাগুলো আসলে কি কি হতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানুষ বুঝেও না যে আমি ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছি মাথা ব্যথার জন্য, ব্যথা তো একটা সময় কমছে না বরং বেড়ে যাচ্ছে। ওইটাই কথা আমি প্রথমেই বলেছিলাম যে আসলে মাথা ব্যথা তো একটা উপসর্গ, এটা কোনো রোগ না। আমি যদি মাথা ব্যথা হলো, ব্যথার জন্য ওষুধ খেলাম, এটা তো ট্রিটমেন্ট হলো না। আমি মাইগ্রেন হলো, মাইগ্রেন ট্রিটমেন্ট করতে হবে, মাইগ্রেন স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হবে। টেনশন হেডেক হলো, টেনশন ট্রিটমেন্ট করতে হবে। ক্লাস্টার হেডেক, তার ট্রিটমেন্ট করতে হবে। তার সাইনোসাইটিসের জন্য মাথা ব্যথা হলো, তার ট্রিটমেন্ট করতে হবে। প্রত্যেকটা কজ, ব্রেন টিউমার হলো, ব্রেন টিউমারের ট্রিটমেন্ট করতে হবে। এখন আমি এগুলা ইগনোর করে খালি প্যারাসিটামল ব্যথার ওষুধ খেয়ে গেলাম, এবং ব্যথার ওষুধ খেতে খেতে একটা দেখা গেলো যে এই মেডিসিনটাই আমাদের ব্রেইনে এবং কিছু কেমিক্যালস, কিছু মেডিয়েটার্স আছে, একটা ট্রিগার্ড পয়েন্ট আছে পেইনের, এই থ্রেশহোল্ডগুলো অতিক্রম করে গেল, তখন দেখা গেলো ওই মাথা ব্যথার ওষুধই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা একটা জটিলতা যে এরপরে কোনো মেডিসিন কাজ করছে না ব্যথার ওষুধ। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জেনে বুঝে, ডোজ ডিউরেশন বুঝে ওষুধ খেতে হবে। আচ্ছা, এই ধরনের রোগীর সংখ্যা বাংলাদেশে কেমন, এবং আপনি এই ধরনের রোগী পেয়ে থাকেন কিনা? আসলে ওই মাথা ব্যথা ভালো হচ্ছে না এরকম রুগী তো প্রথমে মেডিসিন ডাক্তারের কাছে যায়, নিউরোলজিস্টের কাছে যায়, তারপরে ওরা মনে করে যে আমার মাথা ব্যথা, মাথায় যখন কিছুই পাচ্ছি না আমি একজন নিউরোসার্জনের কাছেও যাই, তো আমাদের কাছেও আসে। তখন আমরা তাদেরকে আসলে দিতে হয় আসলে তাদেরকে একটু সাইকোথেরাপি দিতে হয়, তাদেরকে একটু অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দিতে হয়, একটু তার যেন অ্যাংজাইটি টেনশনের ওষুধ দিতে হয়।
মাথা ব্যথার ওষুধটা বন্ধ করে দিতে হয়। তখন ওই অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যাংজাইটির ওষুধগুলা তখন আস্তে আস্তে ওইটাকে ওভারকাম করে। ওকে, আপনি বলছিলেন যে মাথা ব্যথা ট্রিটমেন্টের একটা বড় পার্টই হচ্ছে যে চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আসলে কি কি বিষয় এখানে অন্তর্ভুক্ত? ওই যে টেনশন হেডেকটা বললাম, ওটা কিন্তু ওই লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া এটা ভালো হয় না। কারণ হচ্ছে ঘুমের সময়টা যদি কারোর খুবই কম থাকে, ঘুমানোর সুযোগই পাচ্ছে না বা কারোর ঘুম আসছে না, সেক্ষেত্রে কিন্তু পরের দিন সকালবেলায় দেখা যাবে যে মাথা ব্যথা নিয়ে এসে চলছে, প্রতিটা কাজ করছে। তার মানসিক চাপ যদি বেশি থাকে, কাজের চাপ যদি বেশি থাকে, মাংসপেশি ঘাড়ের মাংসপেশি টান হয়ে যায়, বেশিক্ষণ স্ক্রিন টাইম যদি অনেকক্ষণ থাকে, তাহলে কিন্তু এই স্টাইলটা চেঞ্জ না করলে হবে না। অনেকে আছে ধূমপান করে, এই ধূমপানের সাথে ডাইরেক্ট রিলেটেড এই টেনশন হেডেকের, সেটা দূর করতে হবে। অ্যালকোহল যাদের খাওয়ার অভ্যাস আছে সেটা দূর করতে হবে। ইভেন যাদের কোলেস্ট্রল হাই, তাদের ক্ষেত্রে কোলেস্ট্রলের ওষুধ দিতে হবে, অ্যান্টি কোলেস্ট্রল যাতে কমে যায়। যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, যারা একেবারেই এক্সারসাইজ করে না, সারাক্ষণই বসে থাকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে 1 ঘন্টা হাঁটার কথা আমরা অ্যাডভাইস করি। তো এই লাইফস্টাইল মডিফিকেশনগুলো করলে দেখা যাচ্ছে অনেক সময় কোনো মেডিসিনই খেতে হয় না টেনশন হেডেকের জন্য, টেনশন হেডেক ভালো হয়ে যায়। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এমন দেখেছি যে তিনি হয়তো একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন কিন্তু ওভার স্ট্রেস থাকেন, যার জন্য তার হেডেক হচ্ছে। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? ওভার স্ট্রেস সেটাও তো এক ধরনের মডিফিকেশন, লাইফস্টাইল মডিফাই করতে হবে যে এই স্ট্রেসটা কীভাবে কমানো যায়। অনেক সময় তো কাজের চাপ তো আর ইচ্ছা করলেই কমানো যায় না, অনেক সময় চাপিয়ে আসে, অনেকের উপর চাপিয়েও দেওয়া হয়, অনেকে নিজে থেকেই করেন। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। এবং কিছু আছে যে আমরা বলি কিছু মেডিটেশন, এই মেডিটেশনগুলো করতে হয়। স্ক্রিন টাইমের ক্ষেত্রে আমরা বলি যে আপনি যদি 20 মিনিটস আপনি স্ক্রিন টাইমে থাকেন, তাহলে আপনি আরও 2 মিনিটস একটু ফ্রি থাকেন, 20 সেকেন্ডসের জন্য একটু বাইরে তাকান, অন্যান্য দিকে দেখেন, আবার আসেন, মানে ইন্টারমিটেন্টলি এগুলো করতে হবে। তা সেই জন্য যারা একেবারেই স্ট্রেস কমাতে পারছে না, তাহলে সেই স্ট্রেসের ক্ষেত্রে তাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে হাঁটতে হবে রেগুলার, অন্তত 1 ঘন্টা। আর যদি সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, ইটস ভেরি গুড। তার ঘুমটা যদি না হয় তাহলে কিছু ঘুমের জন্য ওষুধ খেতে হবে, কেননা ঘুমের ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না। ঘুম যদি একেবারে না হয়, 6-7 ঘন্টা ঘুমের ওষুধ যেগুলো সাইড এফেক্টস কম হয়। অর্থাৎ আমরা বলতে পারি একটা ডিসিপ্লিন লাইফস্টাইল করা। আমরা এই মাথা ব্যথা নিয়ে আরো জানবো আপনার কাছ থেকে বিস্তারিত। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি বলছিলেন যারা ওভার স্ট্রেস থাকে, যাদের স্ক্রিনিং টাইম অনেক বেশি, তাদের হেডেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু এক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু তারা সুস্থ থাকতে পারেন। এক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসছে, মাথা ব্যথার সাথে কিন্তু কফি খাওয়ার, চা খাওয়ার একটা রিলেশন ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কালচারের কথা যদি আমরা বলি, আমরা প্রচণ্ড চা খেতে পছন্দ করি। এই চা খাওয়া বা কফি খাওয়া আসলে কি হেডেক কমায়? আর এটা খুব সুন্দর প্রশ্ন। এটা কিন্তু মানে সায়েন্টিফিক্যালি ওইভাবে প্রুভ না যে ক্যাফেইনটা ডাইরেক্টলি হেডেকটাকে ইমপ্রুভ করে বা চা খাওয়ার পরে করে, কিন্তু এই ক্যাফেইন বা চা বা এগুলো কিন্তু কিছু ব্রেইনকে এক্সাইটেড করে, কেন ব্রেইন কিছু কেমিক্যাল মেডিয়েটার্স কিছু দিয়ে চলে, এটা একটা কেমিস্ট্রি ব্রেইনের। তো আপনি যখনই ক্যাফেন খাবেন তখন কিন্তু আমাদের নার্ভগুলো এক্সাইটেড হয়। কিছু অনেক সময় দেখবেন যে চা খেতে যারা ভালোবাসে, যারা কফি খেতে ভালোবাসে, তারা যে কোনো ভালো কাজ যখন যেটাতে সে হ্যাপি হয়, সেখানে বডির মধ্যে কিছু হ্যাপি হরমোন আছে, সেটা প্রোডাকশন হয়। সেই হ্যাপি হরমোনগুলো যখন বডিতে প্রোডাকশন হয় কফি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, তখন কিন্তু মাথার যে হেডেকটা সেটা কিন্তু পার্শিয়াল রিলিভড হয়। কিন্তু কফি খেয়ে মাথা ব্যথা ভালো হবে, চা খেয়ে ভালো হবে, ওরকম কিন্তু না জিনিস। কিন্তু তাহলে কেন সাধারণত বলা হয়ে থাকে, বা অনেকে, সেটা আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে যখন হেডেক থাকে তখন কিন্তু একটু কফি খাওয়ার পর একটু রিল্যাক্স বোধ করি। ওই রিল্যাক্স মুডটা হয় যে আপনি কফি খেতে খুব পছন্দ করেন, আপনার খুব ভালো লাগার জায়গা একটা কফি, আপনি যখনই যে কাজটা আপনি ভালো লাগবে যে কাজটা করতে, তখন বডিতে কিছু হ্যাপি হরমোন আছে, এই হরমোনগুলো রিলিজ হয়ে আপনার যে মাথা ব্যথাটা সেটাকে পার্শিয়ালি রিলিভ করে। আরটা হচ্ছে যে এটা কিন্তু ক্যাফেইন কিন্তু আপনার নার্ভ স্টিমুলেট,
আচ্ছা। এটা কিন্তু ব্রেইনকে স্টিমুলেট করে, আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ রাখে। তখন কিন্তু আপনি অনেকটা মাথা ব্যথার জিনিসটা আপনি অনেকটা ভুলে যাবেন। সেই জন্যই দেখা যাচ্ছে যে কফি খেলে মাথা ব্যথাটা পুরো না গেলেও পার্শিয়ালি ইমপ্রুভ হয়ে যায়। আচ্ছা, এমন কিছু গ্রুপ কিন্তু রয়েছে যারা মনে করে থাকে যে যেমনটি বলছিলাম যে মাথা ব্যথা হলে তারা কফি খাচ্ছে এবং যখনই ব্যথা হচ্ছে তখনই পেইন কিলার খাচ্ছে, তখনই তারা এই ক্যাফেনটা ইনটেক করছে। তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ? না না, আমি তাদের উদ্দেশ্যে অবশ্যই সেটা করা যাবে না। কারণ হচ্ছে আমরা প্রথমেই বললাম যে অনেক বেশি মাথা ব্যথার ওষুধটা আপনার মাথা ব্যথার কারণ হয়ে যাবে, কিন্তু আপনার এই মুহূর্তে অনেক বেশি ব্যথা হচ্ছে, আপনি ওই মুহূর্তে আপনি ব্যথার ওষুধ খেতে পারেন, কিন্তু এটাকে টানা খাওয়া যাবে না। কেননা আমরা তো মাথা ব্যথাটাকে দুই ভাগ করি, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাটাক, এখনই হলো তীব্র ব্যথা, আমি তখন ব্যথাটা কমানোর জন্য কিছু পেইন কিলার খেতে হবে। তারপরে যেন না হয় ওইটাকে মেনটেন করার জন্য বা আবার যেন না আসে তার জন্য কিছু প্রোফাইলেকটিক মেডিসিন আছে, সেটাকে একটু চালিয়ে যেতে হয়। সেই জন্য অনেকের ধারণা থাকে যে আমার মাইগ্রেন হলো, আমার বোধহয় কখনোই এটা ভালো হবে না। আসলে জিনিসটা এরকম না। এটা কিন্তু আপনার যখন অনেকদিন ট্রিটমেন্ট করা হয়, ওই যে প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট ওইটা করলে কিন্তু আস্তে আস্তে মাইগ্রেন ভালো হয়ে যায়, সময়ের সাথে সাথে ভালো হয়ে যায়। আপনি বলছিলেন যে বাচ্চাদের যখন মাথা ব্যথা হবে তখন সেই বিষয়টাকে একেবারেই ইগনোর করা উচিত নয়। পাশাপাশি আমরা একটু সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের মাথা ব্যথা সম্পর্কে জানতে চাই, তাদের ক্ষেত্রে আসলে কি কি ধরনের সাইন সিমটম থাকতে পারে? ওকে, সিনিয়র সিটিজেন বলতে আমরা যারা বয়স্ক মানুষের মাথা ব্যথা, আমরা কিন্তু সবসময় বলি এক্সট্রিম অফ এজ, ছোট বাচ্চাদের মাথা ব্যথা এবং বয়স্ক মানুষদের অনেক বেশি বয়স, তাদের মাথা ব্যথা কিন্তু গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ হচ্ছে বয়স্ক মানুষ যারা লাইক 60-65 ইয়ার্স বা তার বেশি হয়ে যাচ্ছে, তাদের আগে মাথা ব্যথা ছিল না, এখন হঠাৎ করে মাথা ব্যথা হলো, সেটা কিন্তু চিন্তা করতে হবে। কারণ কি অনেক সময় বয়স্ক মানুষরা মাথায় একটু আঘাত পেলেও বুঝতে পারে না যে আঘাত পেয়েছে। দেখা যাচ্ছে যে মাথায় আঘাত, সে বলতে পারে না যে আমার আঘাত হয়েছে, কিন্তু তারপর দেখা গেল যে মাথা ব্যথা হচ্ছে, একদিকে দুর্বল হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক সময় মাথায় রক্তক্ষরণ হয় কোনো আঘাতজনিত কারণ ছাড়াও, অনেক সময় এই ক্রনিক সাবডুরাল হেমাটোমা, তারপর সাবআরাকনয়েড হেমোরেজ, এগুলো হতে পারে। তাই এই জন্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে যদি মাথা ব্যথাটা হয়, অবশ্যই সেটা গুরুত্ব সহকারে নিয়ে পরীক্ষা করতে হবে। আর বাচ্চাদের কথা যেটা বললেন, বাচ্চারা তো এক্সপ্রেস করতে পারে না ঠিকমতো, আবার অনেক সময় মিসট্রাস্ট, অনেক সময় অভিভাবকরা বিশ্বাস করতে চান না। বাচ্চাদের ক্ষেত্রে যদি মাথা ব্যথা ঘাড়ের পিছনে বা মাথার পিছনে হয়, চোখের দৃষ্টিটা একটু কম, মানে যায় স্কুলে যাচ্ছে, সে ভালো করে ব্ল্যাকবোর্ডে লেখা পড়তে পারছে না বা স্ক্রিনের লেখা ভালো পড়তে পারছে না, সে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা করে দেখতে হবে যে ব্রেনের ভিতরে কোনো কিছু টিউমার হয়ে গেল কিনা বা কোনো ভাস্কুলার ম্যালফরমেশনস বা অন্য কিছু হলো কিনা দেখতে হবে। আচ্ছা, বাচ্চারা যখন কমপ্লেন করে থাকে যে মাথা ব্যথা হচ্ছে, তখন অনেক প্যারেন্টসরা কিন্তু চোখের ডাক্তার দেখিয়ে থাকেন। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে চোখ পরীক্ষা করার পরে হয়তো দেখা গেলো তার পাওয়ার রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, কিন্তু তার পাশাপাশি কি নিউরোর কোনো ডক্টর দেখানো দরকার রয়েছে? এটা খুব চমৎকার প্রশ্ন। আসলে বাচ্চাদের মাথা ব্যথাটা কিন্তু চোখ রিলেটেড অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কারণ ওরা হচ্ছে অনেক সময় কমপ্লেন করে না, দূরের জিনিস দেখতে পাচ্ছে না বা ভালো করে লেখাগুলো পড়তে পারছে না, তখন কিন্তু আই মাসলস যে স্ট্রেইনগুলো হয় তার জন্য কিন্তু হেডেক হয়। যদি চোখের সমস্যা না থাকে তাহলে তো আর চোখের ডাক্তারের কাছে মানুষ যায় না। তবে বাচ্চাদের মাথা ব্যথা হচ্ছে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেটা না, সে যদি চোখের কমপ্লেন করে যে আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না, ছোট জিনিস পড়তে পারছি না, তাহলে কিন্তু সাথে মাথা ব্যথা আছে, অবশ্যই চোখের ডাক্তারের কাছে যেতে হবে। তখন কিন্তু চশমা চেঞ্জ করলে, পাওয়ারটা চেঞ্জ করলে কিন্তু অনেক ক্ষেত্রে মাথা ব্যথা ঠিক হয়ে যায়। আপনি বলছিলেন যে কোনো মাথা ব্যথা নিয়েই আসলে অবহেলা করা উচিত নয়। যদি কেউ অবহেলা করে সেক্ষেত্রে ভবিষ্যতে কোন ধরনের অসুবিধা তার হতে পারে? আপনি বলছিলেন যে টিউমার হতে পারে, তার পাশাপাশি আর কোন ধরনের রোগের ঝুঁকি সব থেকে বেশি থাকতে পারে? আচ্ছা, আমরা যে 10% হেডেকের কথা বললাম বা 10 ভাগের কম হেডেক, ওটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। আচ্ছা, এই সেকেন্ডারি হেডেকটাই হচ্ছে যে দীর্ঘদিন মাথা ব্যথা হচ্ছে, তারপরে হঠাৎ করে তার নেচারটা চেঞ্জ হয়ে গেল, বয়স্ক মানুষের মাথা ব্যথা শুরু হলো, তার মাথা ব্যথার সাথে জ্বর, ঘাড়ের পিছনটা শক্ত হয়ে গেল, মাথা ব্যথার সাথে একদিক দুর্বল হয়ে গেল, কথা জড়িয়ে গেল, মাথা ব্যথা, সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথা ব্যথা নিয়ে উঠলো, মাথা ব্যথার সাথে বমি হচ্ছে, মাথা ব্যথার সাথে খিঁচুনি হচ্ছে, এগুলার ক্ষেত্রে কিন্তু ডেঞ্জারাস সাইন, রেড ফ্ল্যাগ সাইন। সাথে সাথে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে হবে। সেই জন্য যারা প্রোটোকলটা জানতে চাই যে কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন দীর্ঘমেয়াদী ভাবে। ওকে, তাহলে আমরা এখানে আমাদের যে মাথার যে পরীক্ষার যে অপশনসগুলো আছে, সেই এটা হচ্ছে 1 নম্বর সিটি স্ক্যান, এমআরআই, 2 নম্বর এমআরআই, আরও কিছু ভাস্কুলার, কিছু সিটি অ্যাঞ্জিওগ্রাম, আরও কিছু পরীক্ষা আছে। তবে প্রাইমারি যে ইনভেস্টিগেশনটা খুব কমনলি করা যায় সেটা হচ্ছে সিটি স্ক্যান। আচ্ছা, তবে আমরা
যখন কোনো মাথার ভিতরে টিউমার সাসপেক্ট করি যে আমরা এটা টিউমার হতে পারে, তখন কিন্তু আমরা এমআরআই করি। কারণ হচ্ছে এমআরআইতে সিটি স্ক্যান থেকে অনেক ভালো ইনফরমেশনসগুলো পাওয়া যায়। ছোট ছোট অনেক জিনিস আছে যেটা এমআরআই মিস করতে পারে, কিন্তু সিটি স্ক্যান মিস করতে পারে, কিন্তু এমআরআই মিস করবে না। সেই জন্য আমরা বলি যে এমআরআই ইজ সুপিরিয়র দেন সিটি স্ক্যান, শুধুমাত্র যদি মাথায় আঘাত হয় বা মাথায় যদি কোনো রক্তক্ষরণ হয়, তাহলে কিন্তু আমরা সিটি স্ক্যান আগে করি। কারণ সিটি স্ক্যান রক্তক্ষরণটা বা মাথায় কোনো যদি বোন ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু ভালো বুঝতে পারে, যেটা এমআরআইটা বোঝাটা একটু পরের দিকে গিয়ে বুঝে, বা হাড়ের কোনো সমস্যার জন্য কিন্তু এমআরআই ভালো করে না। তা কিন্তু এমআরআই হচ্ছে ব্রেইন টিউমার্স এবং ব্রেইনের অন্যান্য প্যাথোলজি খুব ভালো বোঝে। এই জন্য এমআরআইটা আমরা যদি টিউমার সাসপেক্ট করি তাহলে সবসময় আমরা এমআরআই অফ দ্য ব্রেইন অ্যাডভাইস করি। কিন্তু যদি আপনি খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে চান তাহলে সিটি স্ক্যান করবেন। আচ্ছা, যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে এমআরআই করার পরে টিউমার ধরা পড়লে, সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্টটা প্রাথমিক অবস্থায় কিভাবে আপনারা শুরু করেন? একটা ব্রেইন টিউমার যদি ধরা পড়ে, ব্রেইন টিউমার সব ব্রেইন টিউমারই কিন্তু ক্যান্সার না, তবে ম্যাক্সিমাম ব্রেইন টিউমার 50% টিউমার্স বা তার অনেক সময় একটু বেশি হয়, সেগুলো কিন্তু খারাপ ধরনের টিউমার হয়। তাহলে আপনি যদি ব্রেইন টিউমার হয় তাহলে কিন্তু আপনার সেটা সার্জারি, এটা ট্রিটমেন্ট সার্জারি। এবং আমাদের দেশে অনেক আধুনিক চিকিৎসা হচ্ছে, এবং এই আধুনিক চিকিৎসাগুলো ধরেন আপনি যদি এখন একটা পিটুইটারি টিউমার হয় তাহলে আমরা এটা নাকের ভিতর দিয়ে টিউমার বাইরে, মানুষজন খুব ভয় পায় যে কাটাছেঁড়া কতটুকু করতে হবে, এটা খুব সামান্য যে এন্ডোস্কোপি নাকের ভিতর দিয়ে অপারেশন করা হচ্ছে। আপনার অনেক মিনিমাল ইনভেসিভ এখন সার্জারি আছে। ব্রেইনের সার্জারিগুলো মানুষ খুব ভয় পায়। এই যে আপনি বলছেন যে বিভিন্ন ধরনের সার্জারি করা হয়ে থাকে ব্রেইন টিউমারের ক্ষেত্রে, সেটাই আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, কারণ আরও একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম যে কি কি ধরনের সার্জারি সাধারণত করে থাকেন ব্রেইন টিউমারের ক্ষেত্রে। ব্রেইন টিউমারে আগে কি কি ধরনের টিউমার হয় সেটা বুঝে আসলে ট্রিটমেন্টটা করতে হয়। যেমন ব্রেইন টিউমারের যে কমন টিউমারটা, এটা হচ্ছে গ্লায়োমা। এই গ্লায়োমাটা গ্রেডের উপর ডিপেন্ড করে। গ্রেড 3, গ্রেড 4 ইজ ম্যালিগন্যান্ট টিউমার, মানে ক্যান্সার টাইপের হয়। আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্রেইন টিউমারই আমরা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। কিছু টিউমার আছে, গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মিস বলি, ওটা একটা গ্রেড 4, সেক্ষেত্রে যদি ব্রেইনে এক্সটেন্সিভলি এরকম হয়ে যায় তখন কিন্তু আমরা বলে দিই আসলে এই ক্ষেত্রে সার্জারি করে কোনো লাভ হয় না। কিছু কিছু ক্ষেত্রে যে ব্রেইন ছাড়া মস্তিষ্কের বাইরে থেকে মস্তিষ্কে টিউমার আসে, ধরেন কারো ক্ষেত্রে ব্রেস্টে ক্যান্সার হলো, কার থাইরয়েডের ক্যান্সার, তার জিআইটি ক্যান্সার, হ্যাঁ, লাং ক্যান্সার, সেখান থেকে এটা সেকেন্ডারি মানে মেটাস্টেসিস আকারে ব্রেনের ভিতরে আসে। সেটা যদি ব্রেনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তখন কিন্তু সার্জারি চলে না। তাহলে সার্জারি চলবে টিউমারটা একটা জায়গায় লোকালাইজড অবস্থায় আছে এবং খুব ছড়িয়ে পড়েনি, সেক্ষেত্রে যেটা আপনি বললেন প্রাথমিকভাবে যে টিউমারটা ধরা পড়লো, সেক্ষেত্রে কিন্তু খুব আধুনিক চিকিৎসায় আমাদের দেশে আছে। এবং কিছু কিছু টিউমার আছে আবার এটা বেনাইন বলি আমরা, ভালো টিউমার, সেগুলো কিন্তু অপারেশন করলে একদম ভালো হয়ে যায়। ম্যানিনজোমা খুব কমন একটা টিউমার আছে, সেটা আপনি একদম ভালো বেনাইন টিউমার, নর্মাল টিউমার, এটাকে অপারেশন করে ফেলে দিলে পেশেন্ট ভালো হয়ে যায়। আরও অনেকগুলো টিউমার আছে, ধরেন ভেস্টিবুলার সোয়ানোমা, হ্যাঁ, কানের পিছন দিকে উপরে ব্রেনের ভিতরের দিকে হয়, এগুলো কিন্তু বেনাইন টিউমার। পিটুইটারি টিউমার্সগুলো হয় যেটা আমরা বললাম, এই ক্ষেত্রে হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি, যেটা নাকের ভিতর দিয়ে গিয়ে ওই টিউমারটাকে বের করে ফেলে দেওয়া হয়। ক্যান্সার যদি না থাকে, আসলে যে কোনো জায়গারই ধরেন বডিতে বিভিন্ন জায়গায় ক্যান্সার হলো, এগুলো তো ভালো হতে চায় না, ব্রেনের ক্ষেত্রেও তাই। কিন্তু ব্রেনের ক্যান্সারগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, এটা হচ্ছে অন্যান্য জায়গার থেকে আলাদা। সেই জন্য অনেক প্রাথমিক অবস্থায় ধরা পড়লেই ট্রিটমেন্টটা করলে খুব ভালো থাকে। আচ্ছা, এটা কি তাহলে একমাত্র কারণ যে আসলে ব্রেন টিউমার মানে কিন্তু সবার মধ্যে একটা ভীতি কাজ করে থাকে, শঙ্কা কাজ করে থাকে যে আমার আসলে ট্রিটমেন্ট করার পরও আমি হয়তোবা ভালো নাও হতে পারি? হ্যাঁ, এটা ব্রেন টিউমারটা তো আসলে অন্যান্য সার্জারি থেকে একটু ডিফারেন্ট, একটু সফিস্টিকেটেড সার্জারি এবং অনেক ইনস্ট্রুমেন্ট আমাদের লাগে, যে জিনিসগুলো সার্জারির ক্ষেত্রে লাগে। অন্যান্য ক্ষেত্রে যে হয়তো জেনারেল সার্জারির ক্ষেত্রে তো এত ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট লাগে না, আমাদের ক্ষেত্রে যে সাপোর্টগুলো লাগে, মাইক্রোস্কোপ লাগে, মাইক্রো ইনস্ট্রুমেন্ট লাগে, সব কিছু লাগে। তো
এখন এই সেটআপে কিন্তু টিউমারগুলো মানুষের মনে যে অহেতুক একটা ভীতি থাকে যে অপারেশন করলাম পেশেন্ট কি বাঁচবে, আমাদের কাছে প্রায় জিজ্ঞেস করে যে ব্রেইন টিউমার অপারেশন করলে পেশেন্ট কি বাঁচবে, আমরা বললাম অবশ্যই বাঁচবে। সেটা যদি এরপরে যদি সেটার মধ্যে রিপোর্টে আসে একটা ক্যান্সার, তাহলে ক্যান্সারের ক্ষেত্রে সেক্ষেত্রে কেমো রেডিওথেরাপি দিতে হবে পরবর্তীতে। আমাদের ব্রেইনের ক্যান্সারগুলো হয় যে তার দ্রুত ছড়িয়ে যায়, এটাই অন্যদের থেকে একটু আলাদা থাকে। সেই জন্য ওই অপারেশনের পরে তাড়াতাড়ি কেমো রেডিও দিলে পরে সেটা কিছু থেকে থাকে। বাট যখন হাই গ্রেড টিউমার হয় লাইক গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মিস গ্রেড 4, সেক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টগুলো আমরা অনেক সময় বলে দিই যে এটা আসলে মিন সার্ভাইভাল 6 মান্থস 1 ইয়ার এরকমভাবে থাকে। তো ব্রেইনের ওই খারাপ টিউমারটা ছাড়া বাকি টিউমারগুলো কিন্তু খুব ভালো অপারেশনের মধ্যে ট্রিটমেন্ট করা যায়। আচ্ছা, আপনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশের টিউমারে কিন্তু আধুনিক ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু তারপরে কিন্তু একটা ক্লাস অফ পিপল যখনই ব্রেন টিউমার তাদের ডায়াগনোসিস হয় তারা কিন্তু দেশের বাইরে চলে যায়, সেখানে তারা সার্জারি করে থাকে। এর মূল কারণটা আসলে কি, মানে আমাদের আস্থার জায়গাটা এত কম কেন? আসলে কি আমাদের দেশে যারা ইফোর্ড করতে পারে তারা শুধু ব্রেইনের টিউমার সার্জারি না, ইভেন গল ব্লাডারের সার্জারি করতে ওরা বাইরে চলে যায়। হ্যাঁ, যেই সার্জারিগুলো হয়তো চোখ বন্ধ করে মানে এমন সাধারণভাবে খুব সাধারণ একটা খুব ইজিলি করা যায়, সেটাও করতেও বাইরে চলে যায়। তো ওই গ্রুপটাকে তো আমরা মানে অনেক সময় আমরা তাতে মোটিভেট করেও তারা আমাদের উপরে স্যাটিসফাই থাকে না। বাট যারা আছে তারা কিন্তু অনেক সংখ্যায় অনেক বেশি আমরা যারা ট্রিটমেন্ট করি। তো সেক্ষেত্রে এই ট্রিটমেন্টটা আমি তাদের কাছে বলতে চাই যে ট্রিটমেন্টটা খুব ভালোভাবেই বাংলাদেশে হচ্ছে এবং বিভিন্ন সেন্টারে সব জায়গায় স্পেশালাইজড ইনস্ট্রুমেন্টগুলো আছে, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন এবং খুব ভালোভাবেই অপারেশনগুলো চলছে। আচ্ছা, একজন নিউরোলজিস্ট হিসেবে আপনার কাছে আসলে কি মনে হয় বর্তমানে এই যে আমরা মাথা ব্যথার কথা বলছি যে এই ধরনের রোগীদের সংখ্যাটা অনেক বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে কিন্তু অ্যাংজাইটি রিলেটেড বা বিভিন্ন ধরনের মানসিক ট্রমা এই সমস্যাটার কথাও কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে তাদেরকে ডিল করে থাকেন বা তাদের ট্রিটমেন্ট কীরকম হয়ে থাকে? আচ্ছা, একজন নিউরোসার্জন হিসাবে কিন্তু আমার কাছে ঠিক এই পেশেন্টগুলো প্রথমেই আসে না আর কি। প্রথমে এরা মেডিসিন স্পেশালিস্টের কাছে যায়, নিউরোলজিস্টের কাছে যায়, নিউরোসার্জনের কাছে আমাদের কাছে পরে আসে যে যখন দেখা যাচ্ছে যে ওরকমভাবে ভালো হচ্ছে না, আবার নিউরোলজিস্টরা রেফার করছে, হ্যাঁ, তখন আমাদের কাছে আসে। তবে আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের এখানে এই অ্যাংজাইটিটা, টেনশন অ্যাংজাইটি খুব বেশি, এবং এটা দেখা গেছে যে আমাদের এখানে নাকি আমরা যতটুকু শুনেছি, সাইকিয়াট্রিস্ট ওরাও স্টাডি করেছে, 80% মানুষেরই নাকি সেই জিনিসটা থাকে। কেউ এটাকে ওভারকাম করতে পারে, কেউ ওইটা করতে পারে না। তো অ্যাকচুয়ালি আমাদের যে প্রেক্ষাপট, সেই অ্যাংজাইটির জন্য কিন্তু বিভিন্ন রোগ হয়ে থাকে। লাইক দেখেন আপনি অ্যাংজাইটি টেনশনের জন্য কিন্তু প্রেশার থাকে, ডায়াবেটিস হয়ে যায়, এবং এই যে মাথা ব্যথা আমরা বলি মাইগ্রেন, টেনশন, হেডেক, সব কিন্তু অ্যাংজাইটিটা যদি আমরা দূর না করতে পারি এটা হয় না। তা আসলে প্রত্যেকটা রোগের একটা কম্পোনেন্টে যে অ্যাংজাইটি টেনশন, এটা কিন্তু দেখেন আপনি যদি কারো যদি গলব্লাডারে অপারেশন হয়, তারপর দেখা যাচ্ছে যে সে বলবে যে আমার তো অপারেশন হয়ে গেছে, তারপর ব্যথা আছে, এই ব্যথা খুঁজে দেখা গেল যে তার অ্যাংজাইটি টেনশনের জন্য হচ্ছে। তাহলে প্রত্যেকটা ডিজিজের যে সাইকিয়াট্রিক কম্পোনেন্টটা, সেটা কিন্তু আমাদেরকে ইগনোর করলে হবে না। সেই জন্য আমাদের সাইকিয়াট্রিস্টদের কিন্তু অনেক পেশেন্ট আমরাও রেফার করি সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের কাছে যে এই ট্রিটমেন্টের জন্য, সেই কম্পোনেন্টটা আমাদের গুরুত্ব দিতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে একটা মানে সামারি আপনার কাছে শুনতে চাই যে শুধুমাত্র মাথা ব্যথা নয়, একটা মানুষকে সুস্থ সুন্দর থাকার জন্য কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আমাদের হচ্ছে কি, আমরা নিজেদের যে সময় থাকে ওই সময়টুকু আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি না। কেননা সবাইকে আমরা বলি যে আপনাকে হেলদি লাইফ লিড করতে হলে আপনি সারাদিন চাকরি করবেন, আপনি সারাদিন ব্যবসা করছেন, সেটা কিন্তু না। আপনার নিজস্ব একটা সময় লাগবে। সেই নিজস্ব সময়ের মধ্যে আপনাকে যেটা করতে হবে এক্সারসাইজের মধ্যে প্রথমেই হচ্ছে আপনাকে, যদি আপনি জগিং না করেন, আপনি যদি জিমে যেতে না পারেন, আপনি 1 ঘন্টা হাঁটবেন। আপনাকে অর্থাৎ এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা থাকতেই হবে একটা সুস্থ থাকার জন্য। আমি তো ব্রেইনকে গুরুত্ব দিচ্ছি, যেহেতু আমি নিউরোসার্জন, ব্রেইনের সুস্থতার জন্য আপনাকে ব্রেইনে অক্সিজেন সাপ্লাই বাড়ানোর জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনাকে ব্যালেন্স ডায়েট থাকতে হবে। ব্যালেন্স ডায়েটের মধ্যে আপনাকে যদি ভেজিটেবল এইটা যদি কম থাকে তাহলে এটা কোনো দিনই হবে না। আপনাকে কার্বোহাইড্রেট কম খেতে হবে, এবং আপনাকে আমরা যেটা বলি যে ফ্যাটি ডায়েটগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা স্মোকিংটাকে বলি সম্পূর্ণ নিষেধ। ব্রেইন কোনোভাবেই সেটাকে নিতে পারে না, ব্রেইনে অক্সিজেন সাপ্লাই কমে যায়, এগুলো নিতে পারে না। তাহলে এই ব্যালেন্স ডায়েট,
আপনাকে একটু মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে দেখা যাচ্ছে ব্রেইনের অনেক বেশি অক্সিজেন সাপ্লাই বাড়ে। অনেক বাচ্চাদেরকে বলি, অনেক সময় ওরা কিছু গেমস খেলে, হ্যাঁ, এখন অন্যান্য গেমস না খেলে যদি অনেক সময় পাজল গেমস থাকে, ইভেন বাচ্চারা যারা দাবা খেলে তাদেরও কিন্তু ব্রেইন ডেভেলপ করে। নতুন নতুন কিছু কাজে যেতে হয়, যে কাজগুলা হয়তো আপনি করছেন না, সেইগুলা যদি আপনি নতুন করে কিছু কিছু কাজ করেন তাহলে কিন্তু ব্রেইন অনেক বেশি ডেভেলপ করে যায় এবং অনেক মেমোরি এনহ্যান্স করে যায়। তাহলে আমরা বলি যে নতুন নতুন কোনো কাজে যাওয়ার জন্য। আর যে কাজগুলো আপনি খুব হ্যাপি হন যে কাজগুলোতে, সেই কাজগুলোই বেশি করার চেষ্টা করবেন। সেগুলো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মোবাইলেই থাকছি, বন্ধুবান্ধবের সাথে আড্ডাটা কম হচ্ছে। আমরা বলি ইন পার্সন সবার সাথে যদি অন্তত সপ্তাহে একদিন হলেও আমরা বন্ধুবান্ধবের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি, তাহলে দেখা যাচ্ছে ব্রেইন অনেক বেশি এটা নিউরনগুলো অ্যাক্টিভ থাকে, আমাদের দেখা যাচ্ছে যে খুব মেমোরিটা খুব শার্প থাকে এবং আপনার ভিতরে হ্যাপি হরমোনগুলো সিক্রেট হবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদেরকে বলে বোঝানোর জন্য, আসলে নিজেকে ভালো রাখার জন্য। শুধুমাত্র ভালো খাবার নয়, ভালো ঘুম নয়, এর পাশাপাশি আপনি যে কোয়ালিটি টাইমের কথা বলেন এবং ব্রেন অ্যাক্টিভিটিস বাড়ে ওরকম কিছু এক্সারসাইজের কথা আপনি বললেন, কিছু গেমসের কথা আপনি বললেন। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানে শেষ করছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।